হান্টিং অ্যাডলাইন পার্ট 35 চ্যাপ্টার 29 দ্য ম্যানিপুলেটর। দায়া, আমি মনে করি যদি এখনই না বসি তাহলে এখানেই পড়ে যাব। মাটির মধ্যে থেকে আমাকে তুলে আনতে হবে। আমি একটা বেঞ্চের দিকে আঙুল তুললাম। যাও বিশ্রাম নাও, আমি হাউস অফ মিরর্সটা একবার ঘুরে আসি। দায়া, ঠিক আছে, ওটার ভেতর থেকে বের হতে তোমার তো 100 বছর লেগে যাবে, তখনই মেলা শেষ হয়ে যাবে। হাউস অফ মিরর্স সবসময় আমার প্রিয় জায়গাগুলোর একটা। আয়নার এক জটিল গোলক ধাঁধা এটা। বের হওয়া খুব কঠিন। মেলার সবচেয়ে বড় বিল্ডিংগুলোর একটা, আর ভেতরের প্রতিটি ইঞ্চি আয়নায় ভর্তি। মেলার প্রায় আধা ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। সময় কম, তবে মনোযোগ দিয়ে গেলে বের হতে পারবো। ঘরটার দেওয়াল পুরোপুরি কালো রঙের। কোনো রঙের ঝলকানি নেই, কোনো আলোক ঝলমলে খোলা নেই, কোনো ধোঁয়া নেই। এইভাবে এটা আরও অদ্ভুত লাগে। কখনো কখনো মনে হয় যেন একটা নীরব কোনো ঘরে আছি, যেখানে নিজের চিন্তা ছাড়া আর কিছু নেই, আর নিজের প্রতিবিম্ব তাড়া করে বেড়াচ্ছে। মাত্র 5 মিনিটের মধ্যেই আমি পুরোপুরি হারিয়ে যাই। আমি হাত সামনে বাড়িয়ে রাখি যাতে কোনো আয়নার মুখ থুবড়ে না পড়ি। একবার কয়েক বছর আগে পড়েছিলাম। নাক 1 সপ্তাহ ধরে ফোলা ছিল। কয়েক মিনিট কেটে যায়, নিজের প্রতিফলন ছাড়া আর কোনো সঙ্গী নেই। আমার হৃদস্পন্দন অস্থির হয়ে যায়, নিঃশ্বাস অগোছালো হয়ে যায় উত্তেজনায়। তবু এই জায়গায় আমি সবচেয়ে স্বাভাবিক অনুভব করি। দূরে হালকা পায়ের আওয়াজ শুনতে পাই। এত রাতে এখানে খুব বেশি মানুষ আসে না, তবে কিছু মানুষ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আমি পথ ধরে চলতে থাকি, চারপাশের কথা ভুলে গিয়ে কেবল মাটির দিকে নজর রেখে এগোতে থাকি। রহস্য হচ্ছে নিজের প্রতিবিম্বের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকানো। হঠাৎ প্রায় মুখে আয়নার ধাক্কা খেতে খেতে অন্ধকার একটা হাসি শুনি। আমার মাথা হঠাৎ উঠে যায়। হাসির সুরটা অশুভ শোনায়, ভেতরটা শিরশির করে ওঠে। অ্যাড্রিনালিন ছুটে যায় শরীরে, হৃদস্পন্দন আরও বেড়ে যায়। কোনো কর্মী কি দানবের পোশাক পরে এসে আমাকে ভয় দেখাতে চাইছে? এরা প্রায়ই মানুষকে অনুসরণ করে ভয় দেখায়। গলায় জমে থাকা ঢোক গিলে নেই, নিজের অবস্থান বোঝার চেষ্টা করি। যদি কোনো দানব এখানে থাকে তাহলে চাই না ওর 1000টা প্রতিবিম্ব দেখতে হোক আমাকে। যেই আয়নাটা প্রায় নাক ভাঙতে বসেছিল সেটা পাশ কাটিয়ে এগিয়ে যায়। লিটল মাউস ফিসফিসানি আসে চারদিক থেকে। আমি থমকে যাই, বুঝতে পারি না এটা আমার কল্পনা নাকি জেড আসলে এখানে। নিজেকে সামলে আবার চলা শুরু করি, ভেবে নেই এটা হয়তো আমার কল্পনা। কোথায় আছো লিটল মাউস? আমি হাঁ করে নিঃশ্বাস নেই। গলার আওয়াজটা আরও কাছে আসে, আর একটা অশুভ হাসি শোনা যায়। আল্লাহ, এই মানুষটা সত্যিই ভয়ঙ্কর। কোনো স্বাভাবিক মানুষ এরকম শোনায় না। চোখ বন্ধ করে 3বার গভীর শ্বাস নেই, হৃদস্পন্দন শান্ত করার চেষ্টা করি। সে আমাকে ভয় দেখাচ্ছে, আর সেটা খুব ভালোভাবেই কাজ করছে। যখন আমি আয়নার গোলক ধাঁধায় আটকে পড়েছি, আর সে পাগলের মতো হেসে চলেছে। সে আমাকে এক রাতও শান্তিতে থাকতে দিচ্ছে না। আজ রাতে আমি ওকে নিয়ে কোনো চিন্তা করিনি, কিন্তু ও আমাকে আবার সেই দ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে। যদিও জেড আমাকে খুব একটা ভয় পাইয়ে দেয় না, শুধু এই মুহূর্ত ছাড়া, তবুও সে যে অনুভূতিগুলো বের করে আনে সেগুলো আমাকে ভয় পাইয়ে দেয়। হয়তো আমি চুপ থাকলে সে আমাকে খুঁজে পাবে না। আমি হাঁটার গতি বাড়িয়ে দেই, দ্রুত পায়ে গোলক ধাঁধার ভেতর দিয়ে হাঁটি। আমি কত দূর গিয়েছি জানি না, মনে হয় অর্ধেকও যেতে পারিনি। ঠিক তখনই প্রথম জেডের ছবি দেখি, আয়নার প্রতিফলিত হয়ে আছে। কালো পোশাক, মুখটা হুডির নিচে লুকানো। আমি হঠাৎ ঘুরে দাঁড়াই, কিন্তু পিছনে ওর প্রতিফলন দেখি। সে পিছনে নেই, কিন্তু কোথাও কাছাকাছি। থামো, আমি ভয়ে কাঁপতে কাঁপতে বলি। সে কোনো উত্তর দেয় না। তার অবশ্যই শয়তান আমাকে শোনে না। আমি চক্কর খাই, দিশেহারা হয়ে খুঁজতে থাকি ঠিক কোথায় আছে সে। একদম একা বেবি গার্ল, আমি গিলে ফেলি। অবশ্যই ফিসফিস করে বলি, এখনই বুঝতে পারি এটা বলা উচিত হয়নি। তোমাকে বাঁচানোর মতো কেউ নেই। আমার বুকের মধ্যে একটা আতঙ্ক ছুটে আসে। তুমি কি আমাকে আঘাত করবে জেড? ঠিক তখনই সে মাথা তোলে, কেবল মুখের অংশটা দেখা যায়, ঠোঁটে একটা অশুভ হাসি। আমি নিজেকে মনে করাই সে আমাকে আঘাত করবে না। 1 সপ্তাহ আগেই সে আমার বিছানায় ছিল, ভেঙে পড়া নিঃস্ব। সকালে চোখ খুলে দেখি সে চলে গেছে, আর কোনো খোঁজ নেই। কিন্তু আমার মাথা মেলাতে পারছে না সেই রাতের জেড আর এই মুহূর্তে জেডকে, কারণ এখন সে হিংস্র দেখাচ্ছে। আমি তোমাকে নষ্ট করে ফেলবো, সে শোধরায়। আমি এক পা পিছিয়ে যাই, গলায় দলা বেঁধে যায়। ওর প্রতিফলন নড়ে ওঠে, অন্যদিকে হাঁটতে থাকে, কাছে আসছে। বোঝা যাচ্ছে না, আরেক পা পিছিয়ে যাই, শরীরে অ্যাড্রিনালিন আরও বেড়ে যায়। সে আমাকে ভয় দেখাচ্ছে। দৌড়াও, সে গর্জে ওঠে, শ্বাস আটকে আসে। আমি যদি তোমাকে ধরতে পারি
তাহলে তোমায় আমি ফাঁক করে ফেলবো। চোখ বন্ধ হয়ে যায় আর আমি আর দেরি না করে দৌড় দেই। এখানে আমি ওর কাছে একদম অসহায় একটা মাকড়সার জালে আটকে গেছি। আর এই নরকের সন্ত্রাস বিষাক্ত ওর প্রতিফলন আমাকে তাড়া করে। কখনো কখনো মনে হয়েছে আমি ওকে হারিয়ে ফেলেছি। কেবল নিজের প্রতিবিম্ব দেখি আর তারপরেই সে হঠাৎ কোথা থেকে বেরিয়ে আসে, আমার আশা ভেঙে দেয়। কিছু সময় পরে আমি হাঁপিয়ে যাই, ভয়ের সাথে অ্যাড্রিনালিন মিশে বুক টাইট করে রাখে, ফুসফুস আর বাতাস নিতে পারছে না। আমি হারিয়ে গেছি, ফেঁসে গেছি এক বিপজ্জনক পুরুষের কাছে যে আমাকে পুরোপুরি ভেঙে দেবে। এখন আর মনে হচ্ছে না আমি ওর থেকে পালাচ্ছি, বরং পালাচ্ছি সেই মানুষ থেকে যিনি আমি ওর পরে হয়ে যাব। যেদিন সে বেলকনির দরজা দিয়ে আমার কাছে এসেছিল, আমি ওকে সব দিতে চেয়েছিলাম। মনে হচ্ছিল যদি ওকে ভালো লাগানোর জন্য নিজেকে ওর হাতে ছেড়ে দেই তবুও হবে। কিন্তু আমি জানি পরদিন সকালে ঘুম ভেঙে নিজেকে ঘৃণা করতাম। কারণ আমি ঘুমাতাম একজন স্টকারের সাথে, একজন খুনির সাথে, একজন এমন মানুষের সাথে যে আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছে। আমি ঘুমাতাম এমন একজনের সাথে যে আমার সীমানা, ব্যক্তিগত জায়গা না বলাকে সম্মান করে না। এবং আমি নিশ্চিত ঠিক তাই ঘটতে যাচ্ছে। আমি কিভাবে এটা মেনে নেব, কিভাবে সেই নীতি ছুঁড়ে ফেলবো, সেটা আমার জীবনকে চালিয়েছে। একজন মানুষের জন্য যাকে ঘৃণা করা উচিত কিন্তু পারি না, সত্যিই পারি না। সেই সব দোষের মাঝেও সবচেয়ে প্রশংসনীয় একজন। নারী আর শিশুদের রক্ষা করার জন্য সে যা করে তা দুনিয়ার জন্য বিশাল অবদান। সে আমাকে এমনভাবে অনুভব করায় যা ভাষায় বোঝানো যায় না। সে এক বিশাল বৈপরীত্য, সবচেয়ে কষ্টদায়কভাবে বিপরীত। তবুও তার এই ভাঙা নৈতিকতার মধ্যেও আমি তার সাথে নিরাপদ অনুভব করি। এমনকি এখন যখন ভয় আমাকে গ্রাস করছে, আমি দৌড়ানো থামাই, হাঁপাচ্ছি, নিরাশা। জেডের কাছ থেকে পালানো মানে নিরাশা। বুক ধড়ফড় করছে। আমি ওর খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকি, জানি আমি তাকে হারাতে পারবো না। একমাত্র উপায় ওকে আঘাত করে ফেলে রেখে পালানো। গলা থেকে হেসে ওঠার আওয়াজ বের হয়। সে তো আমাকে এইভাবে শিখিয়েছে, তাই না? আমাকে শেখাচ্ছিল নিজের সুরক্ষার উপায় ওর বিরুদ্ধেই। হঠাৎ গরম নিঃশ্বাসে আমার কান ছুঁয়ে যায়, শির দাঁড়াবে, কাঁপুনি নামে, চোখ বন্ধ করি, ঠোঁট কামড়াই, রক্তের স্বাদ পাই যখন ওর দেহ আমার পিঠে স্পর্শ করে। এখনো পর্যন্ত সে হাত দিচ্ছে না, কিন্তু জানি এটা বেশিক্ষণ থাকবে না। ও তো আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁতে ভালোবাসে। আমি চিৎকার করব, নিঃশ্বাস ছাড়ার আওয়াজে হুমকি দেই। ওর নিঃশ্বাস গলায় লাগে, আমি অনুভব করি সে নিচু হয়ে আসে। নরম ঠোঁট আমার কানের পাশে শুয়ে যায়, শির দাঁড়াবে, কাঁপুনি নামে। একদম ভালো মেয়ে, সে ফিসফিস করে। আমি ঘুরে দাঁড়াই তাকে ধমক দেওয়ার জন্য, কিন্তু কোনো শব্দ বের হয় না, কারণ সে ঠোঁটের মধ্যে ঠোঁট চেপে ধরে। স্বাভাবিকভাবেই আমি ওর নিচের ঠোঁট কামড়াই। ওর মুখ থেকে গভীর এক গর্জন বের হয়, আমাকে আরও জোরে কামড়াতে বাধ্য করে। আমাদের ঠোঁটের সংযোগ থেকে যেন বিস্ফোরণ ছুটে আসে, মিশে যায় মিন্ট আর হালকা ধোয়ার স্বাদে। ওর স্বাদ অসাধারণ। আমি ওকে ঠোঁট থেকে সরিয়ে দিতে চাই, কিন্তু তখন ওর হাত উঠে আসে, চুলের ভেতর আঙুল ঢুকে আমার মাথা আঁকড়ে ধরে, আমাকে আরও কাছে টেনে আনে। আর তখন আমি সবচেয়ে বোকামির কাজ করি। আমি ওর নিচের ঠোঁট মুখে নিয়ে টেনে নেই, ওর স্বাদের মধ্যে হারিয়ে যাই, ওর ঠোঁটের অনুভূতিতে। তখনই টের পাই কি করছে আমি। ওর ঠোঁট ছেড়ে দেই, ওর থেকে সরতে চাই। ওর ঠোঁট নেশার মতো, এবং আসল নেশার মতোই আমাকে বোকামির কাজ করতে বাধ্য করে। সে আমাকে ছাড়তে চায় না, বরং আমার ঠোঁটকে নিজের মধ্যে টেনে নিয়ে হালকা কামড় দেয়। ব্যথায় আমি হোঁচট খাই, ফলে ওর জিভ আমার মুখে ঢুকে আসে। আমার ফুসি তৎক্ষণাৎ সাড়া দেয়, ওর জিভের স্পর্শে স্পন্দিত হতে থাকি। আমার মস্তিষ্কে হঠাৎ ভেসে আসে সেই স্মৃতি যখন এই জিভ আমার ক্লিটের উপর চলছিল। অজান্তে আমার মুখ থেকে একটি গোঙানির আওয়াজ বেরিয়ে আসে, আর ও সেই মুহূর্তেই আমার শরীরে এই বিশ্বাসঘাতকতাকে টের পায়। ফলে ওর চুমু আরও বন্য হয়ে ওঠে। সে আমাকে পুরোপুরি গ্রাস করে নেয়, এমনভাবে আমার ঠোঁট আর জিভ চষে আর চাটে, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। আমি ওকে থামাতে অক্ষম, যেমনটা এই অনুভূতিকে থামাতেও অক্ষম। আরেকটা গর্জন ওর মুখ থেকে আমার মুখে ভেসে আসে, আর সেটাই ওর পরবর্তী পদক্ষেপের একমাত্র সতর্কবার্তা। ও আমার কোমর চেপে ধরে আমাকে ঘুরিয়ে একটি ঠান্ডা আয়নার সামনে ধাক্কা দেয়, গ্লাসের সাথে আমাকে আটকে রাখে, আর ওর দেহ আমার সাথে মিশে যায়। খুব ভালো মেয়ে। ও আমার ঠোঁটের উপর ফিসফিস করে, তারপর আমার ফুলে ওঠা ঠোঁটকে এক রুক্ষ চুমুতে বন্দি করে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলে আমি মুখ সরিয়ে নিই, অক্সিজেন টানতে থাকি। সে আমার গাল বড় হাত দিয়ে চেপে ধরে, গর্জন করতে করতে বলে, দাও আমাকে তোমার এই ঠোঁটগুলো। সে আবার জোর করে ওর জিভ আমার মুখে ঢুকিয়ে দেয়। আমার হাত দুটোর ফাঁকে ওর পেশিতে ভরা পেট বেয়ে
বুকে চলে যায়। আমি ওর বুকের ওপর ধাক্কা দেই। আমাদের ঠোঁট আলাদা হয়ে যায় এক শব্দ করে। দাঁড়াও, থামো। আমি হাঁপাতে হাঁপাতে বলি, মাথা ঘুরে আসে। আমি কি বলছিলাম? ও কঠোরভাবে জানতে চায়। ওর চোখ দুটো আমার চোখে ধরা পড়ে, যেন কোনো শিকারীর চোখের মধ্যে তাকিয়ে আছি। সে আসলে একজন শিকারী কি? আমি নিঃশ্বাসের সাথে বলি, চুমুর ঘরে এখনো অজ্ঞান। আমি যদি তোমাকে ধরতে পারি তাহলে তোমায় আমি ফাঁক করব। ও ধীরে ধীরে বলে, কণ্ঠে রুক্ষতা। আমার ঠোঁট খোলে কিন্তু কথা বের হতে দেরি হয়। তুমি আমাকে তা করতে পারবে না। আমি স্পষ্টভাবে বলি। ওর বুকের দিকে ধাক্কা দেই। ওর ঠোঁট আমার গাল বেয়ে চোয়ালের দিকে নামতে থাকে, তারপর গলায় চলে যায়। কারণ তুমি ভয় পাচ্ছ, কারণ তুমি এটা খুব পছন্দ করে ফেলবে, ও বলে। তারপর গলায় হালকা কামড় দেয়, আমার পিঠ বেঁকে যায়, গায়ে কাটা দেয়। কারণ তুমি জানো তুমি আমার মতো আসক্ত হয়ে যাবে। না, আমি ধীরে বলি, কারণ আমি চাই না তুমি এটা করো। সে মাথা তোলে, ঠোঁটে এক জ্যান্ত হাসি। তাহলে আজ রাতে তুমি আমার খারাপ মেয়ে হবে? আমার মুখের ওপর মিথ্যা বলবে আর দেখাবে যেন তোমার আমার জন্য কোনো অনুভূতি উঠছে না। রক্ত আমার গালে উঠে আসে, রাগ আর লজ্জা একসাথে। সব কিছু শারীরিক আকর্ষণের মধ্যে শেষ হতে হবে না। আমি শেষমেশ বলি, হয়তো আমার শরীর তোমাকে চায়, কিন্তু এখানে আমি কপালে আঙুল দেই, তুমি নেই। সে ধীরে ধীরে মাথা নাড়ে, আমার মুখটা গভীরভাবে দেখতে থাকে। সে এক পা পিছিয়ে যায়, আমাকে ফাঁকা আর ঠান্ডা করে রেখে দেয়। মনে হয় যেন কোনো গরম গ্রীষ্মের দিনে হঠাৎ সূর্যের আলো ঢাকা পড়ে গেছে, হাড় কাঁপানো শীত নেমে এসেছে। সে আমার হাত ধরে টেনে আয়না থেকে সরিয়ে নেয়, তারপর আমাকে ঘুরিয়ে দেয়, যাতে আমি চারপাশের অগণিত প্রতিবিম্ব দেখতে পাই। প্রতিটি দিক থেকে আমাদের ছবি প্রতিফলিত হচ্ছে। আমি আয়নার মধ্যে দিয়ে ওকে দেখি। সে আবার আমার দেহের সাথে লেগে যায়, তার উষ্ণতা আমার ত্বক ভেদ করে ঢুকে যায়। আমি এক আয়নার দিকে তাকাই, যেখানে আমাদের চোখ একসাথে লেগে যায়। ধীরে ধীরে ও নিচু হয়ে আমার কানের কাছে মুখ নেয়, চোখ কিন্তু আমার দিক থেকে সরায় না। তুমি জানো আমি হাউস অফ মিরর্স কেন ভালোবাসি? সে ফিসফিস করে, আমার সারা দেহে শিহরণ পাঠায়। ওর কণ্ঠে অন্ধকার প্রতিশ্রুতি আর বিপজ্জনক শুরু লুকানো। আমি গিলে ফেলি। কেন? আমি ফিসফিস করি। চারপাশে তাকাও। সে নরমভাবে আদেশ করে। আমি চোখ সরিয়ে চারপাশের অজস্র আয়নায় তাকাই। তুমি যা দেখছো আমি রোজ তাই দেখি, যত দূরই আমি পালাই না কেন, যতই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করি না কেন, তুমি সবখানে, তুমি সব কিছু। তোমাকে ভালোবাসা মানে হলো এই হাউস অফ মিররে আটকে থাকা লিটল মাউস, আর আমি তোমার মধ্যে হারিয়ে গিয়ে সবচেয়ে বাড়িতে থাকার অনুভূতি পাই। আমার নিঃশ্বাস আটকে আসে, আমি ওর দিকে তাকাই। যেই মুহূর্তে ওর মুখ থেকে ভালোবাসা শব্দটা বেরিয়ে এলো, মনে হলো আমার হৃদয় সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে গেল। ও এত সহজেই শব্দটা ব্যবহার করলো যে বুঝতে পারলাম না এটা সত্যিই কোনো স্বীকারোক্তি কি না। তুমি জানো না ভালোবাসা কি? আমি ফিসফিস করি। সে হেসে ওঠে। আমি মনে করি না কেউ জানে বেবি। ভালোবাসা এক রহস্য, আর প্রতিবার কেউ এই শব্দ বলে তা নতুনভাবে সংজ্ঞায়িত হয়। আমি ভ্রু কুঁচকে ফেলি। আমি কেবল হতাশায় অনুভব করি। ও যা বলেছে তার জন্য নয়, বরং কত সহজে ও নিজের ইচ্ছা পূরণ করতে পারলো তার জন্য। যেমনটা ও চায় তেমনই এক বেপরোয়া হঠকারী অনুভূতি আমাকে গ্রাস করে। আমি ওকে নিজের করে দিতে চাই। এত রাত যখন সে চুপচাপ আমার বিছানায় ঢুকে আমার দুর্বলতার সুযোগ নিত, শরীরের হোক বা মস্তিষ্কের, ও বারবার চেষ্টা করেছে, কিন্তু সে কখনোই সব কিছু নেয়নি। আর আমার ভেতরের প্রতিটি অংশ এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে, আশা করেছে। আমি ওকে না বলতে চাই, কিন্তু আমার শরীর ওকে কাছে টেনে নিতে চাইছে। হয়তো শুধু এই একবার। আমি ঠোঁট কামড়াই, ক্ষতবিক্ষত ঠোঁটকে দাঁতের মধ্যে রাখি। সে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে, যেন আমার দেহের রেখাগুলোকে কোনো মৃত ভাষা খুঁজে বের করার চেষ্টা করছে। তুমি কি এটা বলছো কারণ তুমি জানো এটা কাজ করবে? আমি জিজ্ঞাসা করি, কণ্ঠে কাঁপুনি। ওর মুখ এখনো আমার কানের কাছে, চোখ আমার চোখে আটকানো। ধীরে ধীরে সে মাথা নাড়ে, চোখে কঠোরতা আর গভীরতা। তুমি সত্য বলছো? আমি জিজ্ঞাসা করি, চাইলেও চাই না সে মিথ্যে বলুক। হ্যাঁ অ্যাডলিন। সে ফিসফিস করে। আমি চোখ বন্ধ করি, পরাজয়ের গন্ধ ত্বক থেকে বের হতে থাকে। সেটা বুঝে ওর হাত আমার পেটের উপর চলে আসে। আমি কেঁপে উঠি, গায়ে কাটা দেয়। তার লম্বা আঙুল আমার হুডির চেইনে আসে, আস্তে আস্তে নামাতে থাকে। কাপড় আলাদা হতে থাকে অসহ্য ধীর গতিতে। মেটালের চেইন খোলার শব্দ আমার অনিয়মিত নিঃশ্বাসের সাথে মিশে যায়। আমাকে এতটুকু কষ্ট দিও না। আমি দাঁত চেপে বলি। রাগে গলা কেঁপে ওঠে। ওর ইচ্ছাকৃত ধীর গতির কারণে একটা দুষ্ট হাসি ওর ঠোঁটে খেলে যায়, আর আয়নায়ও সেই নিষ্ঠুরতাকে লুকাতে পারে না। অদভাগা ছোট ইঁদুর, ও তাচ্ছিল্য করে বলে,
তুমি ভুল করছো যদি ভেবে থাকো আমি এটা সহজে হতে দেব। ব্যথা ছাড়া এখানে কিছু হবে না।